হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি বলেছিলাম যে টেন্স শেষ হয়ে গেলে একটা ভিডিওর মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্সকে বুঝিয়ে দেব। আজকে সেটারই ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি টেন্সের যে ভিডিওগুলো দিয়েছি সেটা অত্যন্ত ডিটেলসে, এবং ওটুকু করে নিলে ক্লাস 10-12 কেন, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও তোমার কিন্তু এক্সট্রা কিছু দেখতে হবে না। তো চলো, কন্ডিশনাল সেন্টেন্সকে বোঝার আগে আমরা প্রথমে দেখি যে কন্ডিশনাল সেন্টেন্সই বা কাকে বলে। ধরো একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সে একটা কন্ডিশন অ্যাপ্লাই থাকে, ওই জন্য তো আমরা বলছি এটাকে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনটা কি জিনিস? ধরো একটা সেন্টেন্সে দুটো অংশ আছে, যে দুটো অংশতে একটা একটা কাজ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ রয়েছে। প্রথম কাজটা যদি এরকম হয় যে এই কাজটা যদি না হতো তাহলে এই কাজটা হতো না, মানে এটা হতো না, অর্থাৎ এই কাজটার উপরে এই কাজটা পুরোপুরিভাবে নির্ভরশীল। মানে আমি এটাই বলতে চাইছি, একটা সেন্টেন্সে দুটো কাজ আছে, একটা কার্য হতো না যদি আরেকটা কার্য না হতো, সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হয় ইফ ক্লজের প্রেজেন্ট টেন্স, ইফ ক্লজের পাস্ট টেন্স, ইফ ক্লজের পাস্ট পারফেক্ট টেন্স। আমি কেন বারবার ইফ ক্লজ কথাটা ব্যবহার করছি? আচ্ছা, যারা ফ্রেজ অ্যান্ড ক্লজের সামান্যটুকু ধারণা রেখেছো তারা বলতে পারবে যে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, বা মেন ক্লজ কাকে বলা হয়। ধরো আমি একটা সেন্টেন্স বলছি যে ইফ আই গো হোম তোমা আই উইল কল ইয়োর আঙ্কেল। যদি আমি বাড়ি যাই তাহলে আমি তোমার আঙ্কেল অর্থাৎ কাকাকে ফোন করবই। তাহলে আমি যদি বাড়ি না যাই তাহলে কি আমি তোমার আঙ্কেলকে ফোন করব না? তাহলে আমার বাড়ি যাওয়ার কাজটা তোমার আঙ্কেলকে কল করার কাজের উপর নির্ভরশীল। তাহলে এই যে ইফ যুক্ত হয়ে প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে, এইটাকেই আমরা বলছি ইফ ক্লজ। তাহলে ইফ আই গো হোম এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এই বাকিটুকু অংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এবারে বোঝা যাচ্ছে যে আমি কেন বলছি ইফ দিয়ে যেটা শুরু হবে সেটাকে আমরা ইফ ক্লজ বলবো। এবার এটা যে টেন্সে থাকবে সেটা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস পাস্ট টেন্স হলে ইফ প্লাস পাস্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। আমি এটাই বলতে চেয়েছি, ঠিক আছে? তো চলো দেখে নিয়ে যাই পরে কি আছে। তিনটে ভাগের মধ্যে আমরা প্রথমে ইফ ক্লজের প্রেজেন্ট টেন্সটা বুঝে নেব। দেখো, এটা আমি টেন্সে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে ফিউচার ইনডিফিনাইটের একটা লিঙ্ক থাকে। কিন্তু কখন লিঙ্কটা হয়? ধরো একটা সেন্টেন্সে দুটো কার্য থাকবে, তবেই তো সেটা কন্ডিশনাল সেন্টেন্স হবে। যদি এরকম হয় যে দুটো কাজই যদি ভবিষ্যতে ঘটে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইটের সঙ্গে একটা সম্পর্ক করি। মনে রাখবে যেই কাজটা প্রথম হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং সেই কার্যের পরের কার্যটাকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স দিয়ে করে থাকি। তাহলে এইখানে এক্সাম্পল কি, যত বেশি এক্সাম্পল দেখবে তত তোমার ক্লিয়ার হবে। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য বাস, বলছে তুমি যদি তাড়াহুড়ো না করো তাহলে তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। তাহলে এটা ইফ ক্লজ, অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা পরের টুকু প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে তুমি যদি তাড়াহুড়ো না করো তাহলে তুমি ট্রেনটাকে মিস করবেই। তাহলে প্রথম এটা কাজ, দ্বিতীয় এই কাজ, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলো, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হলো। এবং যদি তুমি তাড়াহুড়ো না করো তাহলে তোমার বাসটা মিস হবে। তাহলে একটা কার্য আরেকটা কাজের উপরে নির্ভর করছে, এবং এই জন্যই এটা কন্ডিশনাল সেন্টেন্স হলো। নেক্সট, আই উইল বি ম্যাড ইফ স্নেহা ইজ লেট এগেন, বলছে আমি পাগল হয়ে যাব যদি স্নেহা এইবারও দেরি করে আসে। তাহলে প্রথম কোন কাজটা হবে? স্নেহা যদি দেরি করে আসে তবে না আমি পাগল হয়ে যাব,
যেহেতু এই কাজটা প্রথমে হচ্ছে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হলো এবং এইটুকু হলো কি ফিউচার ইনডিফিনাইটে। ইফ ইট রেন্স ইউ উইল গেট ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে তুমি ভিজে যাবে। ঠিক আছে, তাহলে এইটা প্রথম হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে এটুকু হলো ফিউচার ইনডিফিনাইটে। আনলেস হি টেক্স কেয়ার অফ হিজ হেলথ হি উইল নট রিকভার, এইখানে তো আর ইফ নেই। দেখো সবসময় যে ইফ হবে তা নয়, ইফের বদলে আনলেসও বসতে পারে, প্রোভাইডেডও বুঝতে পারে। এই ধরনের ব্যতিক্রমগুলোকেও আমি তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। আনলেস মানে যদি না, আনলেস হি টেক্স কেয়ার অফ হিজ হেলথ মানে যদি সে তার হেলথ অর্থাৎ স্বাস্থ্যের কেয়ার না করে, হি উইল নট রিকভার, সে কিন্তু সুস্থ হবে না। তাহলে তার কেয়ার যদি না করে তাহলে এই কাজটা পরের কাজটার উপর নির্ভর করছে, তাহলে এই কাজটা প্রথমে ঘটবে তবেই না সে রিকভার হতে পারবে না। তাই প্রথম কাজটা প্রেজেন্ট ইনডিফিনাইটে, পরের কাজটুকু ফিউচার ইনডিফিনাইটে করা হয়েছে। নেক্সট, আই উইল হেল্প হিম প্রোভাইডেড হি চেঞ্জেস হিমসেলফ। প্রোভাইডেড কথার অর্থ হচ্ছে শর্তে, বা আমরা কি বলছি, আমি তোমাকে কি বোঝাচ্ছি যে ইফ এর বদলে আমি কিন্তু প্রোভাইডেডও বসাতে পারি। আই উইল হেল্প হিম আমি তোমাকে সাহায্য করব, প্রোভাইডেড যদি হি চেঞ্জেস হিমসেলফ সে তাকে পরিবর্তিত করে ফেলে। তাহলে সে যদি পরিবর্তিত নিজেকে করে তবেই না আমি তাকে সাহায্য করব। তাহলে প্রথমে এই কাজটা হবে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর এটা হবে তাই এটা হলো ফিউচার ইনডিফিনাইট। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে কিন্তু মেন ক্লজ অর্থাৎ সেকেন্ড পার্টটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হতে পারে। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো চাকরির পরীক্ষাতে দিয়ে বলবে নো কোনো এরর আছে কিনা, বেশিরভাগ নো এরর থাকে, আমরা এটাকে এরর মেনে চলে আসি এবং এটাই হচ্ছে আমাদের ভুল হয়ে যায়। তো এখানে প্রথম সেন্টেন্সে বলা আছে ইফ ইট রেন্স দ্য টিউশন রিমেন ক্লোজ, যদি বৃষ্টি হয় টিউশন বন্ধ থাকবে। অবশ্যই চিরন্তন সত্য কথা ভাই, বৃষ্টি হলে টিউশনটা বন্ধ থাকবে, তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো বোঝাচ্ছে। তাই এই জন্য পরের সেন্টেন্সটুকু দেখো, এই যেটা মেন ক্লজের ক্ষেত্রে দ্য টিউশন রিমেন ক্লোজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়েছে। ইফ ইউ হিট মিল্ক ইট বিকামস হট, যদি তুমি দুধকে গরম করো দুধ তো গরম হবেই, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটা আমরা পরেরটুকুকেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করেছি। দেখো নেক্সট কি, ইফের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে? যখন কোনো কাজটা বর্তমানে একটু আগে শেষ হয়েছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা। ইফের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হচ্ছে দেখো, উদাহরণ হচ্ছে ইউ মে হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক ইউ মে গো হোম, যদি তুমি তোমার কাজটা শেষ করে থাকো তাহলে তুমি বাড়ি যেতে পারো। তাহলে তুমি তোমার কাজটা যদি শেষ করে থাকো অর্থাৎ তোমার কাজটা যদি শেষ হয়ে থাকে, তাহলে কোনো কাজ যদি এইমাত্র শেষ হয়ে থাকে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। তাই এইটুকু সেন্টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইউ মে গো হোম আমরা এখানে উইলের বদলে মে বসাতে পারি, তাই আমরা এখানে মে বসিয়েছি। তাহলে এখানে মেটাও কিন্তু উইলের মতনই কাজ করছে। তাহলে তোমার কাজটা যদি শেষ হয়ে থাকে তারপরে না তুমি যেতে পারো, তাহলে ভবিষ্যতেই তো ঘটতে। তাহলে এখানে ইফের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা রিলেশন থাকে, কিছুই না, জাস্ট যদি এরপরে কিছু ট্রান্সলেশন করে নাও তাহলে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা দেখব যে ইফের সঙ্গে ইফ ক্লজের সঙ্গে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করে থাকি। উদাহরণ হচ্ছে ইফ ইউ আর নট রিডিং বুকস ইউ শুড হেল্প ইউর মম, মানে তুমি যদি এখন বইটা না পড়ছো তাহলে তুমি তোমার মাকে সাহায্য করো, মানে তোমার উচিত তোমার মাকে সাহায্য করা। তাহলে কোনো কাজ যদি বর্তমানে চলছে বোঝায় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। তাহলে তুমি যদি এখন বইটা না পড়ছো মানে তোমার বই পড়া কাজটা যদি এখন না চলছে তার জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, তাহলে তোমার মাকে সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প ইউর ম্যাম। সব ক্ষেত্রেই মেন ক্লজে কিন্তু আমরা একটা ফিউচার ভাব পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা শুড করলাম কারণ এইখানে এটা উচিত অর্থ বোঝাচ্ছে, তাই আমরা শুড ব্যবহার করলাম। নেক্সট,
ইফ ক্লজ কখন পাস্ট টেন্সে ব্যবহার হয়? দেখো পাস্ট টেন্সে একটাই রুল আছে। ধরো তুমি বর্তমানে এমন কিছু জিনিস ভাবছো যেটা কোনোদিনই সম্ভব হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ইফ ক্লজের সঙ্গে পাস্ট টেন্স হয়। অর্থাৎ আমি যখন বলবো ইফ আই ওয়ার বার্ড, সেক্ষেত্রে আই এর পরে ওয়ারটা এলো, এটা ইফের পরে একটা পাস্ট টেন্স এলো, এটাই আমরা বলছি ইফ ক্লজের সঙ্গে পাস্ট টেন্স। দেখো কিরকম উদাহরণ, ইফ আই ওয়ার ইউ আই উড ওয়ান্ট টু বি এ ডক্টর। যদি আমি তুমি হতাম তাহলে আমি ডক্টর হতে চাইতাম। ইফ আই হ্যাড মানি আই উড বাই এ ল্যাম্বরগিনি। যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটা ল্যাম্বরগিনি কিনতাম। তাহলে আমি যদি তুমি হতাম তবে না ডাক্তার হতাম, অসম্ভব ব্যাপার, আমি কি করে তুমি হব। ইফ আই হ্যাড মানি আই উড বাই এ ল্যাম্বরগিনি। যদি টাকা থাকতো ল্যাম্বরগিনি কিনতাম, টাকা তো আমার কাছে নেই, তাহলে আমি এখন ভাবলে আমার কাছে টাকা তো উড়ে আসবে না। তাহলে এই ধরনের ভাবনা চিন্তাগুলোর ক্ষেত্রে কিন্তু ইফ ক্লজের সঙ্গে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। কিন্তু মনে রাখতে হবে, আমি বলেছিলাম কি এক্ষেত্রে ওয়ার হবে বা হ্যাড হবে। আচ্ছা, দেখো মাঝে মধ্যে কিরকম হয় চাকরির এক্সামে, এই ইফ আই ওয়ার আমরা পড়ে এসেছি, কিন্তু ইফ যদি আমরা না বসাই তাহলে সেন্টেন্সটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ওয়ার আই ইউ আই শুড ওয়ান্ট টু বি এ ডক্টর। কিন্তু এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, মানে যেমন আগে ছিল সেরকমই, কিন্তু ইফটাকে তুলে দিয়ে ওয়ার করতে হয়। এই ক্ষেত্রে কি হয় বলতো, আমরা ভাবি এরর থাকে, বাট এটা নো এরর উত্তর হয়ে যায়। চলো নেক্সট লাস্ট রুল। নেক্সট আমাদের ইফ ক্লজকে আমরা পাস্ট পারফেক্টে কি করে ব্যবহার করতে পারি। পাস্ট পারফেক্টে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ স্টপড মাই কার। যদি আমি তোমাকে দেখে থাকতাম তাহলে আমি অবশ্যই আমার গাড়িকে থামাতাম। এই ক্ষেত্রে হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখনোই জানি সেটা হলো যে অতীতে দুটো কাজ হয়েছিল, যে কাজটা আগে হয়েছিল সেই ক্ষেত্রে আমরা করতাম সিম্পল পাস্ট, বাট তার পরের কাজটাকে আমরা করতাম পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে ইফ ক্লজের সঙ্গে যখন পাস্ট পারফেক্ট টেন্স হয় তখন ইফ ক্লজের সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা করে দিই এবং তারপর আমরা উড হ্যাভ স্টপড, উড হ্যাভ কথাটা নিয়ে আসি। এর যে রুল, তাহলে কি ইফের পরে প্রথমে পাস্ট পারফেক্ট, তারপরে উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এটা মনে রাখার দরকারই নেই। প্রথমত ইফ আই হ্যাড সিন ইউ প্রথমে একটা পাস্ট পারফেক্টে হলো, তারপরে আই এর পরে উড হলো, উডের পরে যেহেতু এটা পাস্ট আছে তারপরের ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে, তাই এখানে হ্যাড হবে না হ্যাভ হবে। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম আমরা জানি, তার জন্য স্টপটা স্টপড হলো। তাহলে ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ স্টপড মাই কার। যদি আমি তোমাকে দেখে থাকতাম তাহলে আমি আমার গাড়ি অবশ্যই থামাতাম। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ইফটা আমি না বসাতাম তাহলে ওয়ারের মতো এটাও হ্যাড প্রথমে আসতো, হ্যাড আই সিন ইউ আই উড হ্যাভ স্টপড মাই কার, মানেটা কিন্তু সেমই থাকতো। নেক্সট আরেকটা উদাহরণ দেখো, এটাই লাস্ট। ইফ সি হ্যাড ফাউন্ড হিজ ফোন নাম্বার সি মাইট হ্যাভ কল্ড হিম ফর দ্য পার্টি। যদি সে তার মোবাইল নাম্বারটাকে খুঁজে পেয়ে থাকতে তাহলে কিন্তু সে অবশ্যই আমাকে ফোন করতো। এই ক্ষেত্রে অবশ্যই কথাটার জন্য মে না হয়ে মেয়ের পাস্ট ফর্ম মাইট হলো, মাইটের পরে একটা হ্যাভ বসলো অবশ্যই, যেমন উডের পরে হ্যাভ, এখানে মাইটের পরে হ্যাভ বসেছে। কারণ এইখানে যদি সে আমাকে দেখে থাকতো তাহলে সে আমাকে তাহলে সে গাড়িতে থামাতো, তাহলে অতীতের ভবিষ্যতের মতো একটা ব্যাপার আছে, তার জন্য আমি উড করেছিলাম। বাট এখানে কি বলেছিলাম, ইফ সি হ্যাড ফাউন্ড হিজ ফোন নাম্বার, যদি সে তার মোবাইল নাম্বারটা খুঁজে পেয়ে থাকতো সি মাইট হ্যাভ কল্ড হিম ফর দ্য পার্টি, তাহলে অবশ্যই সে তাকে পার্টির জন্য ডাকতো। তাহলে এখানে অবশ্যই কথাটা আসছে, তার জন্য মাইট হলো। কেন মাইট হলো, কারণ এটা পাস্টে আছে। ঠিক আছে, এই ছিল কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে ভিডিওতে আমরা সিবিএসসি ক্লাস 10-এর টেন্স সম্পর্কিত পুরো যে এক্সারসাইজ আছে সেটা সলভ করব। তাহলে টেন্স রিলেটেড আশা করি কোনো রকম ডাউট আর তোমাদের থাকবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।